বন্ধুরা, আমার নাম হেমা। আমি যে বাড়িতে কাজ নিয়েছি সেই বাড়ির মালিকের ছেলের নাম অসীম। অসীম হোস্টেল থেকে পড়াশোনা শেষ করে কয়েক মাস পরে বাড়ি চলে এলো। বাড়ি এসে আমার মতো একজন মহিলাকে দেখতে পেয়ে ও খুব অবাক হয়ে গেল। এরপর অসীম ওর মাকে জিজ্ঞেস করলো, মা, উনি কে? তখন বাড়ির গিন্নি শ্রীলেখা গুহ তার ছেলেকে বললেন, ও আমাদের কাজের মহিলা, কিছুদিন আগেই আমাদের এখানে এসেছে। মায়ের কথা শুনেও নিজের কানকে বিশ্বাস হয় না অসীমের। ও মনে মনে ভাবে, কাজের মহিলা এমন সুন্দরী হয় কিভাবে। বন্ধুরা, সত্যি আমি অসম্ভব সুন্দরী এক মহিলা। আমার বয়স আনুমানিক 30 বা 31 হবে। আমার গাছের ডাব খাওয়ার জন্য লোভ হবে না এমন পুরুষ খুঁজে পাওয়া মুশকিল। কিন্তু আমার গায়ের রং সামান্য একটু ময়লা। প্রথম দিন আমাকে দেখে অসীমের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল, কারণ আমি একটু বেশি খোলামেলা ছিলাম। আর তাতেই আমার উপর অসীমের নজর পড়ে। যদিও ডাব কিংবা অন্য কিছু দেখার মতো অনেকে থাকলেও মুখটাতে যে সুখ, কোনো চিহ্ন ছিল না, তা দেখার আমার কেউ নেই। তাই আমার মধ্যে সবসময় উদাস উদাস ভাব লেগেই থাকে। আর সেই উদাসীনতা যেন আমার সুন্দর মুখে সব শ্রী কেড়ে নিয়েছে। 2-3 দিন আমাকে দেখার পর আর থাকতে না পেরে একটা পাপবোধ কাজ করলেও সব কিছু উপেক্ষা করে নিজের হাতেই দুধের স্বাদ কোলে মিটিয়ে নিল। একদিন কৌতূহল চেপে না রাখতে পেরে অসীম ওর মা শ্রীলেখাকে জিজ্ঞেস করে ফেললো, মা, হেমার এই উদাসীনতার কারণ কি? উনি সবসময় মনমরা হয়ে থাকেন কেন? অসীমের কথা শুনে ওর মা আমার ব্যাপারে সবকিছু খুলে বলল, যেটা শুনে আমার প্রতি অসীমের টান আরও বেড়ে গেল। বন্ধুরা, এইখানে আমি একটু আমার পরিবার সম্বন্ধে বলে নেই। আমার স্বামী আমার থেকে প্রায় 10 বছরের বড়। সেটাও কোনো বিষয় ছিল না, কিন্তু ও একজন মদ্যপ। সারা দিন শুধু মদ খেয়েই পড়ে থাকে বাড়িতে। আর আমি বাড়িতে গেলে আমার থেকে রোজগারের সব টাকা নিয়ে আমাকে মারধর করে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করে। তাই আমার বাড়ি যেতে মন চায় না। অন্যদিকে আমার কোনো সন্তান নেই, কারণ আমি নাকি বাজা, এইরকমই কথা সবাই বলাবলি করে। মূলত এই জন্য আমার মুখে কোনো সুখের চিহ্ন ছিল না। এই কথাগুলো ওর মায়ের মুখে শুনেই আমার প্রতি অসীমের দরদ বেড়ে গেল 1000 গুণ। কিছুদিন পর অসীমের দিদির বাড়িতে ওর মায়ের যাওয়ার জন্য ডাক পড়লো একটা বিশেষ কারণে। কিন্তু এতদিন অসীমের দেখভাল কে করবে? কি করা যায় এই ভেবে শ্রীলেখা গো আমাকে একটা প্রস্তাব দিল। তা হলো, আমি যদি অসীমের দেখভাল করার জন্য এখানে 24 ঘন্টা থাকি, তাহলে আমাকে আরও বেশি বেতন দেওয়া হবে। তবে বাড়ির সব কাজ আমাকেই করতে হবে, যেমন ঘর পোছা, রান্না করা, জামা কাপড় কাচা ইত্যাদি। এতে আমার কোনো অসুবিধে ছিল না। তারপরও আমি ওনাকে বললাম, আমি আমার স্বামীকে বলে আপনাদের জানাবো। সেই দিন রাতে আমি আমার স্বামীকে কথাটা বললাম। আমার স্বামী বেশি টাকা পাবে আর সেই টাকায় বেশি বেশি মদ গেলা যাবে, এটা ভেবেই সে রাজি হয়ে গেল। তাই আমি আমাদের বাড়ির পাশের এক মহিলাকে আমার স্বামীর খাওয়া দাওয়ার দেখভাল করার জন্য বলে দিলাম, আর সাথে কিছু অগ্রিম টাকা দিয়ে এলাম স্বামীকে খাওয়ার জন্য, যাতে আমার অনুপস্থিতিতে তার কোনো অসুবিধা না হয়। এইদিকে আমি এটা ভেবে মনে মনে খুশি হলাম যে আমাকে অন্তত কয়েকদিনের জন্য মদ্যপ স্বামীর হাতে মার খেতে হবে না। 2 দিন পর অসীমের মা চলে গেল তার মেয়ের বাড়ি, আর আমাকে রেখে গেল অসীমকে যত্ন করার জন্য। আমি সারাদিন বাড়ির কাজ করতাম, আর অন্যদিকে অসীমবাবু পড়াশোনা করতো। আর রাত্রের বেলা আমি ওদের বাড়িতে একটা ছোট ঘরে থাকতে লাগলাম। সারাদিন আমাকে চোখের সামনে দেখতে পেয়ে অসীম ঘন ঘন বাথরুমে যাওয়া শুরু করলো। 2 দিন এইভাবে যাওয়ার পর একদিন অসীম সোফায় বসে টিভি দেখছিল আর আমি ঘর মুছছিলাম। আমাকে দেখে ওর হচ্ছিল যেন এখনই সব কিছু তছনছ করে ফেলবে। কিন্তু আমার ভাবলেশীন মুখ দেখে আবার ওর মুড খারাপ হয়ে গেল। অসীম আর থাকতে না পেরে আমাকে জিজ্ঞেস করেই ফেললো, আপনি সবসময় এরকম গোমরা মুখ করে থাকেন কেন বলেন তো? অসীমের কথা শোনার পরও আমি ওর মুখের দিকে তাকিয়ে কিছু না বলে আবার নিজের কাজ করতে লাগলাম। ও আবার আমাকে বলল, আমি মায়ের কাছে আপনার ব্যাপারে শুনলাম সব কিছু, আপনার নিঃসন্তানের কথা, আপনার স্বামীর কথা। এই নিঃসন্তান হওয়ার কথা শুনে আমি অজরে কেঁদে ফেললাম আর হৃদয়ে সব দুঃখের কথা অসীমকে বলতে লাগলাম। আমি ওকে বললাম, আমিও একটা সাধারণ জীবন চেয়েছিলাম ছোটবাবু। আমি চেয়েছিলাম আমারও একটা স্বামী হোক, আমার সন্তান হোক, আমি সুখে সংসার করব। কিন্তু নিয়তি আমাকে বাজা বানিয়ে দিল। এটাই আমার নিয়তি ভেবে আমি বেঁচে আছি ছোটবাবু। এই কথা শুনে অসীম মনে মনে বলতে লাগলো, এই মহিলা কোনোভাবেই বাজা হতে পারে না, নিয়তি এতটা কঠোর হতে পারে না। তাই অসীম আমাকে জিজ্ঞেস করলো, আপনি যে বাজা সেটা আপনি কোনো পরীক্ষা করিয়েছিলেন? ওর কথার মানে আমি কিছুই বুঝতে পারলাম না। মনে মনে ভাবলাম, স্বামীর সাথে এতদিন লাগালাগি করে যখন হয়নি, তাহলে পরীক্ষা করার কি আছে।
আমার মুখের ভাব দেখে অসীম বুঝতে পারলো আমি কখনো কোনো পরীক্ষা করাইনি। আমার কথা শুনে ওর মাথায় একটা আইডিয়া এলো, তাই ও আমাকে বলল, আজ বিকালে আপনি তৈরি থাকবেন, আমি আপনাকে একটা জায়গায় নিয়ে যাব। আমি তখনও ভাবলেশীন মুখে বললাম, কোথায়? অসীম আমাকে বলল, আমার উপর বিশ্বাস থাকলে কোনো ভয় পাওয়ার কারণ নেই। আমি আপনাকে একজন ডাক্তারের কাছে চেক আপের জন্য নিয়ে যাব। আমার না হওয়ার দুঃখে আমি ছোটবাবুর প্রস্তাবে রাজি হয়ে গেলাম। আমার কথা শুনে অসীম সাথে সাথে মোবাইল থেকে পাশেরই একটা প্যাথোলজি সেন্টারে ডাক্তারের কাছ থেকে অ্যাপয়েন্টমেন্ট করে নিল বিকালের জন্য। সেই মতো বিকালে অসীম বাবুর গাড়িতে আমি চেক আপের জন্য গেলাম। আমি ছোট বাবুর পাশেই বসেছিলাম। তারপর ডাক্তারের কাছে গিয়ে আমরা দুজন পাশাপাশি বসলাম। ডাক্তার একজন মহিলা, ওনাকে সব খুলে বললাম। ডাক্তার বললেন কয়েকটা পরীক্ষা করাতে হবে, আর রিপোর্ট কাল বিকালে চলে আসবে। সেই মতো অসীম বাবু আমাকে নিয়ে গেলেন পরীক্ষার জন্য। 15-20 মিনিট পরীক্ষা করার পর আমরা সেদিনের জন্য চলে আসলাম। ফিরে আসার সময় এমনকি পরের দিন পর্যন্ত আমি এমনভাবেই রইলাম যেন আমি জানি কি রিপোর্ট আসবে। আমরা আবার গেলাম পরের দিন রিপোর্ট আনতে। ডাক্তার রিপোর্ট দেখে আমাকে বললেন, হেমা তুমি পুরো সুস্থ, তোমার সন্তান নেওয়ার ক্ষমতা আছে। এই কথা শুনে আমি ওখানেই অচরে কেঁদে ফেললাম। তখন অসীম বাবু আমাকে শান্ত করার চেষ্টা করলো, কিন্তু এই কান্না থামার নয়, এই যে সুখের কান্না। ছোটবাবু ডাক্তারের কাছে রিপোর্ট নিয়ে সমস্ত বিল মিটিয়ে দিয়ে আমাকে নিয়ে গাড়িতে চড়ে বসলো। তখনও আমি কেঁদেই চলেছি, আর কান্নার সাথে সাথে দাঁত দুটো দুলে উঠছিল। এই দুলুনি দেখে ছোটবাবুর মাথা তখন একটা দুষ্টু বুদ্ধি চাপলো। ও আমাকে সান্ত্বনা করার জন্য বলল, চলুন আপনার জন্য কয়েকটা ভালো শাড়ি কিনে আনি। এই প্রথম আমি ছোটবাবুর সাথে একটু মন খুলে বললাম, ছোটবাবু তুমি আমার জন্য এসব কেন করছো? আমি তো সাধারণ এক বস্তি বাড়ির মেয়ে। অসীম আমাকে বলল, আপনি বস্তি বাড়ির মেয়ে হন আর রাজবাড়িরই মেয়ে হন, আপনার হাতে রান্না করা খাবার আমি খেয়েছি, খাচ্ছি, আর ভবিষ্যতেও খেতে চাই। আপনার প্রতি আমার কিছু কর্তব্য তো আছেই। ওর কথা শুনে আমি আরও জোরে কেঁদে ফেললাম, কারণ এখন পর্যন্ত কেউ কখনো আমাকে এই ধরনের কথা বলেনি। এরপর ছোটবাবু আমাকে নিয়ে দোকানে গিয়ে 3টে ভালো শাড়ি কিনে দিল, আর আমাকে পছন্দের কয়েকটা ব্লাউজ সায়া কিনতে বলল। আমি তখন লজ্জা পেয়ে বললাম, ছোটবাবু এইভাবে কখনো আমাকে নিয়ে স্বামীও শপিং করে দেয়নি। আমার কথা শুনে অসীম বলল, এখন আপনি আপনার ছোটবাবুর সাথে এবার থেকে শপিং আসবেন। কাপড় কেনার সময়ও আমার আঁকা সম্বন্ধে জেনে খুব অবাক হয়ে গেল, আর মনে মনে ভাবলো, বড় কিন্তু অত বড়। সব কিছু কেনা হয়ে গেলে আমরা আবার বাড়ি ফিরে এলাম।